ধারণ করি ৭১কে, যারা ২৪কে ধারণ করি, ৫২কে ধারণ করি, ৪৭কে ধারণ করি, আমরা এই দ্বিতীয় স্বাধীনতা কোনো মূল্যেই কোনো অবস্থাতে এই দ্বিতীয় সাথে ভুলঞ্চিত করতে পারি না। আর বিএনপি থেকে একটা লোক নাই যার উপরে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন। এই রাষ্ট্রপতি কখনোই জুলাইকে ধারণ করেন না। রাষ্ট্রপতিকে দিয়ে যদি এই সংসদ চালু করার চেষ্টা করে তাহলে মনে হয় দেশে আবার অস্থিরতা, বিরোধী দল উচিত হবে না এই রাষ্ট্রপতির আন্ডারে কোনো সংসদে কোনো কিছুতে কি করা, যোগদান করা। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এর আগেও বহু কথা বলেছেন, সংসদের এখন স্পিকার, ডিপটি স্পিকার কেউ নাই, তাহলে সংসদ অধিবেশনটা চালু হবে কেমন করে? প্রিয় দেশবাসী, আপনাদের সামনে আজকে আমি একটা সমস্ত রাজনৈতিক দল এবং বাংলাদেশের সমস্ত জনসাধারণের কাছে একটি আবেদন নিয়ে উপস্থাপিত হয়েছি এবং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমার এই কথাগুলো শুনে সবাই মিলে জোরালো দাবি জানাবেন যে হয় জীবন দিব কিন্তু জুলাই সনদকে দিব না। কেন এই কথাটা বললাম? আমি একটা রিট ফাইল করেছি। এই রিট ফাইল করার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বাংলাদেশের যিনি এখন রাষ্ট্রপতি আছেন তিনি হচ্ছে দ্বৈত নাগরিক। তিনি ইউনাইটেড আরব আমিরাতসেরও নাগরিক, আবার উনি মালয়েশিয়াতেও ওনার সেকেন্ড হোম, এইখানে কাগজে লেখা আছে ওনার সেকেন্ড হোম মালয়েশিয়াতে। এবং এইটা যখন উনি করেন তখন যখন উনি শপথ নিয়েছিলেন তখন ওনার এই রেসিডেন্সি ভ্যালিড ছিল। রেসিডেন্সি ভ্যালিড ছিল 2024 সাল পর্যন্ত, আর উনি শপথ নিয়েছিলেন 2023 সালে। সো বাংলাদেশের একজন রাষ্ট্রপতি যে সাংবিধানিকভাবে অযোগ্য রাষ্ট্রপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার ইভেন তাকে রাষ্ট্রপতি করা হলো। এবং সেই সময় যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় কারো কোনো রকমভাবে এগুলো প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না, সেই জন্যে আমরা এই প্রশ্ন তুলি নাই তখন। আজকে দেশবাসীর প্রয়োজনে কেন এটা তোলা হলো? দেখেন, এই রাষ্ট্রপতি কখনোই জুলাইকে ধারণ করেন না। তার প্রথম প্রমাণ হচ্ছে তিনি এই জনতার চোখ বলে একটি পত্রিকায় প্রথমে উনি এটা কত তারিখে দিলেন? 20 অক্টোবর 2024। 20 অক্টোবর 2024 সালে দিয়ে উনি এই সাক্ষাৎকারটা দিয়েছিলেন সেই সময় মতিউর রহমান চৌধুরীকে। মতিউর রহমান চৌধুরী সাহেবকে সাক্ষাৎকার দিলেন এবং সাক্ষাৎকার দিয়ে উনি কি বললেন যে সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে, তার কাছেও কোনো খবর নেই। কি বিষয়ে? চারিদিকে অস্থিরতার খবর, কি হতে যাচ্ছে জানি না, আমি তো গুজবের উপর নির্ভর করে বসে থাকতে পারি না, তাই সামরিক সচিব আদিলকে বললাম খোঁজ নিতে, তার কাছেও খবর নেই। প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন, এই পদত্যাগপত্র তার কাছে নেই। এই কথাটা উনি কি বললেন এবং উনি কি বলতেছেন? সেনাপ্রধান জেনারেল ওয়াকার জোন বঙ্গবন্ধু, তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা, একই জবাব, শুনেছি তিনি পদত্যাগ করছেন। মনে হয় সে সময় পাননি জানানোর। সব কিছু যখন নিয়ন্ত্রণ হলো তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে, তাকে বললাম আমিও খুঁজছি। এক পর্যায়ে প্রেসিডেন্ট বলে এ নিয়ে আর বিতর্কের কিছু নেই। সো প্রথম কথা হলো তিনি বাংলাদেশের জুলাইকে বিতর্কিত করার জন্য প্রথম কথাটাই বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করছেন কিনা এ বিষয়ে তিনি অবগত নয় এবং তার মিলিটারি সচিব সহ তার মন্ত্রিপরিষদ সচিব সহ কেউ সেদিন সে পদত্যাগপত্র খুঁজে পাননি। পরবর্তীতে সারা দেশের মানুষ যখন এটা নিয়ে আন্দোলন সংগ্রামের ডাক দিল তখন উনি বললেন যে ঠিক আছে, বিতর্ক করে লাভ নেই, উনি চলে গেছেন, সো উনি আর প্রধানমন্ত্রী নাই। এই করে তিনি বাংলাদেশের যে জুলাই আন্দোলন, জলীয় অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে তিনি কি করতে চাইলেন? তিনি সাবসার্ভিয়েন্ট করতে চাইলেন, তিনি অভ্যুত্থানকে স্বীকার করতে চাইলেন না। তারপর তিনি রয়টার্সে একটা বিবৃতি দান করলেন। রয়টার্সের বিবৃতির পরে সেদিন তিনি কালের কণ্ঠ পেপারে তিনি আবার একটি সাক্ষাৎকার দিলেন এবং এই সাক্ষাৎকারে তিনি তার বসার ভঙ্গিটা দেখেন, কি অধ্যত্বপূর্ণভাবে তিনি বসলেন। এবং তিনি খালি বসলেনই না, তিনি তার পুরা সাক্ষাৎকারে তিনি জুলাই নিয়ে একটি টু শব্দ করলেন না।
তাহলে যে রাষ্ট্রপতি হওয়ার অযোগ্য, সেই রাষ্ট্রপতিকে কিভাবে বাংলাদেশের মানুষ ধারণ করবে? দ্বিতীয় কথাটা, রাষ্ট্রপতি সম্মানিত বিরোধী দল যারা আজকে মেজরিটি পাইছেন, যারা আজকে ক্ষমতা গ্রহণ করছেন, সেই বিএনপি রাষ্ট্রপতিকে সবসময় রেখে দিতে চাচ্ছেন। সেই বিএনপি এই ৭২-এর সংবিধানের বারবার দোহাই দিচ্ছেন যে এই সংবিধানের বাইরে গিয়ে আমরা কোনো কাজ করব না। সেই জন্যে গতকালকে আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি দরখাস্ত করি। এই দরখাস্তে আমি দেখিয়েছি যে এই সংবিধানের মধ্যে থেকে কিভাবে রাষ্ট্রপতিকে ছাড়াই সংসদ ডাকা যায় এবং সংসদের প্রথম অধিবেশনে ভাষণটা কেমন করে রাষ্ট্রপতিকে ছাড়াই আর একজনকে রাষ্ট্রপতি নির্বাচিত করে দেওয়া যায়। এখানে আমি দেখিয়েছি যে প্রথম কারণ হলো এই রাষ্ট্রপতি যিনি জুলাইকে ধারণ করেন না, যিনি আওয়ামী লীগের মধ্যস্থতাকারী হিসাবে এখন সারা দেশের কাছে পরিচিত, যিনি এই সরকারকে ইনস্টেবল করার জন্য প্রতি মুহূর্ত কাজ করে যাচ্ছেন, সেই লোককে দিয়ে আমরা পবিত্র সংসদ, এই জুলাইয়ের স্পিরিটের উপরে যে সংসদ, যে গণভোট, সেই সংসদকে আমরা তার কাছ থেকে এই সংসদ শুরু করা হবে কিনা। এখানে বলা আছে আর্টিকেল 54-এ অন্য কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ হলে, আর আর্টিকেল 75(3)-তে বলা আছে সংসদ কার্যক্রম বিধি অনুযায়ী যদি স্পিকার ডেপুটি স্পিকার না থাকে তাহলে যে কোনো সংসদ সদস্যকে স্পিকারের দায়িত্ব পালন করা যায়। সো সেই কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসনের কাছে অনুরোধ করেছি তার দল থেকে তিনি একজন সংসদ সদস্যকে এই স্পিকার হিসাবে নমিনেট করুক, একজন স্পিকার হিসাবে নমিনেট করা। কারণ স্পিকার ডেপুটি স্পিকার কেউ নাই, তাহলে সংসদ চালাবেন কে? এবং যে সংসদ সদস্যকে তিনি স্পিকার হিসাবে নির্ধারণ করবেন এবং তার জন্য সংসদ পর্যন্ত ওয়েট করার কোনো দরকার নেই। উনি এখনই একজনকে সংসদ সদস্যকে এই ৭৪-এর ৩ ধারার বলে স্পিকার হিসাবে নিয়োগদান করতে পারেন এবং সেই স্পিকার আর্টিকেল 54-এর আন্ডারে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। সো যেহেতু কনস্টিটিউশনের মধ্যেই আছে এবং তার দল সংখ্যাগরিষ্ঠতা, তারা চাইলে ভোটাভুটি করলে, যেহেতু তাদের যেমন আজকে তারা ঘোষণা দিয়েছেন ডিপটি স্পিকার হবে বিরোধী দল থেকে, স্পিকার হবে তার দল থেকে, সেই স্পিকারই তিনি নিয়োগ করেন, সেই স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং এই ৭২-এর ১ অনুযায়ী সেই স্পিকারের কাছে যিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তার কাছে এদেশের সমস্ত সংসদ অধিবেশন ডাকার জন্য সমস্ত দলগুলো, খালি এটা তো সংসদ অধিবেশন না, এখানে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। এই 2টার অধিবেশনই ডাকতে হবে। এই 2টার অধিবেশন ডাকার জন্যে তার কাছে আবেদন করতে হবে। তাহলে সেই কাজটা যদি বিএনপি করে, আজকে বিএনপির কাছে আকুল আবেদন জুলাই সনদের প্রতি সম্মান দেখিয়ে তাদেরই একজন, তাদের দলের মধ্যে থেকে একজনকে স্পিকার নমিনেট করুক এবং যে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং যিনি সংসদ ডাকবেন এবং তিনি সংসদে কি করবেন, প্রথম অধিবেশনে ভাষণ দান করবেন। এবং এই কারণেই আমি তাদের কাছে অনুরোধ করেছি জুলাইয়ের সাথে বেইমানি না, কারণ প্রথম দিন থেকেই যদি তারা এই কাজটা না করে, এই রাষ্ট্রপতিকে দিয়ে যদি এই সংসদ চালু করার চেষ্টা করে, তাহলে মনে হয় দেশে আবার অস্থিরতা, বিরোধী দল উচিত হবে না এই রাষ্ট্রপতির আন্ডারে কোনো সংসদে কোনো কিছুতে কি করা, যোগদান করা। তাহলে সেখানে যদি তারা ওয়াক আউট করে দেশে একটা অস্থিরতার সৃষ্টি হবে। এই অস্থিরতা থেকে সরে যাওয়ার জন্য, জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য এই সংবিধানের মধ্যে থেকে আমি তাদেরকে এই প্রস্তাবনা প্রদান করেছি এবং আমার বিশ্বাস দেশবাসীর সহ আমরা সবার একই দাবি, জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এবং এই অধিবেশন অবশ্যই এই রাষ্ট্রপতির দ্বারা কোনোভাবে আহ্বান করা বা এই রাষ্ট্রপতির কোনো ভাষণ এই সংসদে, এই পবিত্র সংসদে প্রদান করতে দেওয়া হবে না। এই প্রতিরোধ আমাদের সবাইকে গড়ে তুলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এর আগেও বহু কথা বলেছেন, সংসদের এখন স্পিকার ডিপটি স্পিকার কেউ নাই, তাহলে সংসদ অধিবেশনটা চালু হবে কেমন করে? সংসদ অধিবেশন যদি চালু না হয়, সংসদ অধিবেশন যদি শুরু না হয়, রাষ্ট্রপতির ভাষণ তো তারপরে,
রাষ্ট্রপতি তো অধিবেশন ডাকেন, ডাকার পরে তো একজনকে স্পিকার হিসাবে তো তাকে সংসদ অধিবেশন শুরু করতে হবে। সেই স্পিকারটা কই? আর বিএনপি থেকে একটা লোক নাই যার উপরে মাননীয় বিএনপির চেয়ারপারসন ভরসা করে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন? কেন এই রাষ্ট্রপতিকে রাখতে হবে? এখানে আমার একটু মনে আছে দিলারা ম্যাডাম বলেছিলেন, তাহলে কি ওই আনন্দবাজার পত্রিকার রিপোর্ট সত্য যে তাদের মধ্যে এমন কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ফল ছিল এই রাষ্ট্রপতিকে সরানো যাবে না? দিলারা ম্যাডাম এবং আমি বারবার বলেছিলাম যে এই সরকার বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ডিপ স্টেট তথা ইন্ডিয়ান যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় আনছে তার অন্যতম প্রধান শর্ত কিছু ছিল। তার মধ্যে একটা শর্ত ছিল এই রাষ্ট্রপতিকে সরানো যাবে না এবং ৭২-এর সংবিধান থেকে সরে আসা যাবে না। তার মানে আপনি যদি ৭২-এর সংবিধান থেকে সরে না আসেন, আপনি যদি এই রাষ্ট্রপতিকে না সরান, তাহলে তো আপনি জুলাই সনদের সাথে বেইমানি করতেছেন। সো বিএনপি কি জুলাই সনদের সাথে বেইমানি করে ক্ষমতায় টিকে থাকতে পারবেন? এই জাতি কি সেটা মেনে নিবে? এই জাতি মেনে নিলে আমরা হয়তো মেনে নিব না। আমাদের যারা আমরা ধারণ করি ৭১-কে, যারা ২৪-কে ধারণ করি, ৫২-কে ধারণ করি, ৪৭-কে ধারণ করি, আমরা এই দ্বিতীয় স্বাধীনতা কোনো মূল্যেই কোনো অবস্থাতে এই দ্বিতীয় সাথে ভুলঞ্চিত করতে পারি না। আমার প্রশ্ন হচ্ছে যে মানে এই সরকার আমলে কেন? বিএনপি তো নিজেও বলে জুলাই সনদের কথা, তাহলে তাদের আমলে এটি আবার রিট করা হচ্ছে, বাতিল চাওয়া হচ্ছে। এই রিট সম্পর্কে এখনই কোনো কিছু আমি বলতে চাই না, কারণ রিটটা কার ইশারায় করা হয়েছে, কেমন করে করা হয়েছে, এই ভোটের পরে আজকেও যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলছেন জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, কিন্তু তাজ্জব একটা কথা বললেন যে জুলাই সনদ সংবিধানে ইনকর্পোরেট করার পরে তারপর জুলাই সংস্কার অধিবেশন করা হবে। তাহলে ওনারা সংস্কারের যে ঐক্যমত কমিশন গঠন করা হলো সেখানে গেলেন কেন? বিএনপি তো সেই ঐক্যমত কমিশনে কন্ট্রিবিউট করলেন, ওনারা এই অধ্যাদেশ দেখে দিলেন, এই আদেশ সেটা ড্রাফট দেখে দিলেন, দেখে দেওয়ার পরে গণভোট অনুষ্ঠিত হলো। আজকে গণভোটের পরে কেন তারা এই জুলাই সনদকে কোনোভাবে বাস্তবায়ন করতে না চাওয়ার কারণে কেন তারা এই সব ফন্দি ফিকির করতেছেন? এইসব তো একটা অপকৌশল, এবং এই অপকৌশলের অংশ হিসাবে এই রিট মামলা দায়ের করা হয়েছে। এবং এই রিট মামলা দায়ের করার কোনো কারণ নাই, কারণ এই রিট মামলা তো ইনফ্যাকচুয়াস, কারণ অলরেডি তো জুলাই সনদের ভিত্তি করে গণভোটের রায় মানুষ প্রদান করছেন। যদি রিট করতে হতো তাহলে আগে করতে হতো যে গণভোট হবে না, রেফারেন্ডামের কোনো বিধান নাই, ততএব রেফারেন্ডামের আলোকে ভোট হতে পারে না। ভোটের পরে ওনারা ভোটের রেজাল্টকে চ্যালেঞ্জ করে কোনদিন কোনো রিট চলে? এবং এইটাই হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি, এবং এই ধরনের প্রতারণা থেকে বের হয়ে আসবে বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল। বাংলাদেশে স্থিতিশীলতার জন্যে বাংলাদেশকে এখন সামনে এগিয়ে যেতে হবে। সেই জন্য দলমত নির্বিশেষে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, এবং সেটা অবশ্যই এই রাষ্ট্রপতির আন্ডারে না।